কাছে জানতে চাইবো যে কিভাবে আমাদের বাসায় শিখন পরিবেশটাকে মজার করে তোলা যায়, আনন্দময় ভাবে শিশুরা শিখতে পারে। মা বাবাদের জন্য ভাইয়া প্লিজ যদি একটু বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এশা। চমৎকার একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমি প্রথমেই একটা চীনা প্রবাদ বলতে চাই। চীনা প্রবাদটা এরকম যে ওনারা ডিজাস্টার বা ক্রাইসিসকে সাধারণত ওদের অপরচুনিটি বা ব্লেসিং বলে। তো আমি যদি বলি এরকম যে আমাদের এই চীনা প্রবাদ অনুসারে এখনকার যে ক্রাইসিস, কোভিড-19 সিচুয়েশন, একটা প্যান্ডেমিক, এখানে আসলে আমি বলবো যে এটি আমাদের জন্য এক ধরনের আশীর্বাদ নিয়ে এসেছে। কারণ আমরা নতুন ভাবে আমাদের জীবনকে চিনতে শিখেছি এবং নতুন ভাবে জীবনকে চিনতে শিখে আমাদের শিশুদের স্কুল যাওয়া বন্ধ, আমরা শিশুদের ঘরে নানান রকমের পড়ালেখা বা তার পাশাপাশি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এবং তার পাশাপাশি তাদের বিনোদনের জন্য তারা যে বিনোদনের মাধ্যমগুলোকে পছন্দ করে, স্ক্রিন টাইম একটা দিতে পারবো না, কারণ বর্তমান যে অবস্থা তাতে করে আসলে হয়। তো আমি বলবো যে এই নিউ নর্মাল সিচুয়েশনটা আমাদেরকে নতুন অনেক কিছুই শেখাচ্ছে। আমি আমার ঘরের অভিজ্ঞতা মাঝে মধ্যে হয়তো বলবো, কিন্তু তার আগে আমি যদি বলি এরকম যে আমাদের শিশুদের আসলে প্রথমেই আমি যখন তার প্রথম হাতে খড়ি হয় পড়ালেখার, তো তার কাছে একটা বর্ণর বই চলে আসে, একটি সুন্দর, এখন বাজারে অনেক ধরনের রঙিন রঙিন অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়। যারা একেবারেই ছোট শিশু, আমি যদি বলি এরকম 3 বছর বা 3 বছরের আগেও এখন আসলে শিশুদের যখন মুখের একটু আওয়াজ ফোটে তখনই অনেক মা বাবা তাদের জন্য কালারিং বুক বা কিছু ছবির বই, এই বইগুলো কিন্তু এনে দেয়। তো ওই বইগুলোই কিন্তু প্রথম, আমি যদি বলি, আমাদের পড়তে শেখার প্রথম ধাপ। এরপরে শিশু ধীরে ধীরে বড় হতে থাকে। শিশুকে আমরা বিমূর্ত বর্ণ চেনায়, বাংলা বর্ণ, ইংরেজি বর্ণ, তারপরে সেই বর্ণগুলোর সাথে তাদেরকে আমরা স্বরচিহ্ন শেখাই, যাতে বর্ণগুলোর সাথে সেই চিহ্নগুলো যোগ করে তারা নতুন সাউন্ড তৈরি করতে পারে এবং সেই সাউন্ড গুলো থেকে তারা আবার কোনো শব্দ দেখে সেগুলো বানান করতে পারে। এবং তারপরে সেগুলোর আমরা এটাও চাই যে শিশু যেন আস্তে আস্তে ফ্লুয়েন্টলি, সাবলীল ভাবে যেন এই যেখানে যেটাই লেখা থাকুক, বাংলায় হোক বা ইংরেজিতে হোক, সেগুলো যেন সে ফ্লুয়েন্টলি পড়তে পারে। এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা চাই যে সে যা পড়ছে, ফ্লুয়েন্টলি পড়ছে, সে সেটির অর্থ বুঝতে পারবে। তো এই পুরো বিষয়টি কিন্তু শিশু জন্মগতভাবে নিয়ে আসে না। আমি একেবারে পড়া দিয়ে শুরু করছি। তো জন্মগতভাবে সে নিয়ে আসে না, আমরা বড়রাই কিন্তু তাদেরকে এই জায়গায় তাদের যে হাতে খড়ি দেয়ার যে বলি যে আমাদের বিদ্যালয়ে যায় প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে আমরা কিন্তু আমাদের ঘরেই সেই শিক্ষাটি আমরা দিই, এবং এই ঘরের এই শিক্ষাটি কিন্তু জীবনব্যাপী শিক্ষার একটি অনেক বড় অংশ আসলে। হ্যাঁ, তো এই হাতে খড়ি দেওয়ার ব্যাপারটি আমরা এরকম ভাবতে পারি না যে এটি একেবারে শিশু একেবারেই খুব সাবলীল হয়ে যাবে বা শিশু একেবারে খুব পারদর্শী হয়ে যাবে পড়ায়, একেবারে কিন্তু হয় না। এটা ধীরে 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 গঠন হয়। আমি যদি বলি আমাদের এই আলোচনার মধ্যে আমি একটু প্রারম্ভিক স্তর, অর্থাৎ 6 থেকে 8 বছর যারা পড়তে শিখছে, বানান করে পড়তে শিখছে, তাদেরকে একটু বেশি জোর দেব। এবং তারপরে হয়তো কিছুটা, যেহেতু আমাদের এই শোটা শিশুদের 18 বছর পর্যন্তই এক্সটেন্ড করছে, তো আমরা হয়তো সেখানে আমরা 12 আলোচনা বছর করব। বাট পর্যন্ত শিশুদের নিয়ে মূলত কাজ করি। আচ্ছা, মূলত 12 বছর সো পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করি। আমি যদি বলি তাহলে আমাদের এই আলোচনার মধ্যে আমরা একটু প্রারম্ভ থেকে 12 বছর বা এই সময়কালীন আমরা কি করতে পারি শিশুদের পড়তে শেখায় সাহায্য করতে। আমি জানি যে আজকে যারা ভিউয়ার আছেন অনেকেই হয়তো প্রিভিলেজ গ্রুপ, অর্থাৎ তারা আরবানে বসবাস করেন, তাদের অনেক কিছুতে অ্যাক্সেস আছে। কিন্তু আমাদের রুরাল সেটিং যদি বলি, বা এমন অনেক হার্ড টু রিচ এরিয়া আছে, সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনেক অভিভাবক কিন্তু জানেন না তাদের সন্তানদের কি করে পড়ালেখায় সহায়তা করতে হবে। এমনকি অনেক আধুনিক এই শহুরে জীবনের মানুষও বা অনেক মা বাবাও কিন্তু জানেন না। তো আমি যদি বলি আমাদের শৈশবে যদি আমরা ফিরে যাই, আমরা কিন্তু ওই যে আমাদের যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণগুলো যখন শিখেছি, স্বরবর্ণ শেখার পরে, ব্যঞ্জন বর্ণ শেখার পরে আমরা কিন্তু আকার ইকার যোগ করে কা কি কু এইসব শিখে আমরা কিন্তু বানান করতে শিখেছি ধীরে ধীরে, তাই না? তো আমাদের ওই অংশটা, হ্যাঁ, তো ওই অংশটা আসলে আমাদের সামহাউ আমাদের বর্তমান যে শিক্ষাক্রম, সেই অংশটাতে হয়তো ওইটাকে খুব বেশি জোর দেওয়া হয় না। এটাকে আসলে আমরা একটু অন্য অ্যাপ্রোচ বলি, এটাকে আমরা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ বলি। সো ব্লেন্ডেড একটা মেথডে আমরা শিশুদেরকে শেখাই। এখানে আমরা হয়তো পরিচিত একটা ছবি দেখাই, তারপর সেখান থেকে আমরা শব্দ, ছবিটা দেখি আমরা সেটার কি শব্দ সেটি শেখাই, এবং সেখান থেকে একটা কমন সাউন্ড
আমরা শেখাই এবং সেখান থেকে আমরা ওই বর্ণটাকে চেনাই। তো বর্ণটা কিন্তু আসলে একটা বিমূর্ত বিষয়। এই জন্য আমি বলবো যে এই যে আমরা যে ধারাবাহিক ভাবে আমাদের বইয়ে পাঠ্য বইয়ে বর্তমানে যেভাবে সন্নিবেশিত হয়েছে এই বিষয়বস্তুটি, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এইটি আমরা অভিভাবকরা অনেক সময় হয়তো মনে করি যে আমাদের একটা বই এনে দিয়েছি, তাহলে আমাদের এই বিমূর্ত যে অ্যালফাবেট অর্থাৎ যে বর্ণ, সেই বর্ণটি হলো শিশুকে একেবারে ছাড়া মুখস্থ করে ফেলতে হবে, ক খ গ ঘ ঙ একদম। এরকম ভাবে। হ্যাঁ, তো এটি হয় কি তখন শিশু কানেক্ট করতে পারে না, তার বাস্তব জীবনের সাথে কানেক্ট করতে পারে না, যে আমি এই বর্ণটা একটা বিমূর্ত বিষয়। তো বিমূর্ত বিষয়কে আমি যদি বাস্তব জীবনের সাথে কানেক্ট করাতে চাই, তাহলে কিন্তু আমাদের পাঠ্য বইয়ের এখন যে অর্ডারটি ফলো করা হয়েছে এটা কিন্তু খুব মানে কার্যকরী একটি একটা ধারাবাহিক ভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে। তো আমি বলবো যে আমি শিশুকে যখন বর্ণ চেনাই তখন অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে তার পরিচিত যে শব্দ জগৎ বা যে শব্দ ভান্ডার রয়েছে বা পরিচিত যে বিষয়গুলোকে সে চেনে, সেখানে সেই শব্দগুলোকে আমি পরিচয় করিয়ে দিতে পারি, সেই শব্দগুলোর মধ্যে ওই বর্ণটি কোথায় রয়েছে। হ্যাঁ, আমি আরেকটু উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমাদের যে শব্দগুলোর প্রথম বর্ণ আছে, যেমন ক, ক দিয়ে কলম, কলা, কমলা, অনেক পরিচিত শব্দ রয়েছে, সেটি আমি সহজেই শেখাতে পারি। কিন্তু যে বর্ণগুলো সাধারণত শব্দের মাঝে বসে, যেমন ধরুন অন্তস্থ অ, যেমন ধরুন মূর্ধন্য ন, যেমন ধরুন দন্ত ন, যেমন ধরুন তালুবস্য, তো এই যে শব্দ বর্ণগুলো, এই বর্ণগুলো কিন্তু মানে সচরাচর কম ব্যবহার হয়। তাহলে এই বর্ণগুলো শেখানোর ক্ষেত্রে কিন্তু আমাদের অভিভাবকদের একটা বড় দায়িত্ব রয়েছে। এবং আমরা দেখেছি, আমরা গবেষণাতেও দেখেছি, প্রায় 11টি বর্ণ, আমাদের মোট 50টি বাংলায় বর্ণমালা রয়েছে, এবং আমি যদি ইংরেজির বর্ণমালা চিন্তা করি, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার মিলিয়ে 52টি আমাদের লেটার রয়েছে, 52টি ইংরেজিতে, আর বাংলায় হচ্ছে আমাদের 50টি। তাহলে আমাদের কিন্তু শিশুকালে প্রায় 102টি নতুন বিমূর্ত এই বর্ণের সাথে পরিচিত হতে হচ্ছে। তো এই বর্ণগুলো একদম। সরাসরি বিমূর্ত ভাবে পরিচয় না করিয়ে দিয়ে আমরা যদি শিশুদেরকে ওই কোথায় আছে, কোন শব্দের মধ্যে আছে এবং কোথায় সে কি ধরনের সাউন্ড প্রডিউস করছে সেটি যদি শেখায়, বর্ণ শেখাটা অনেক সহজ হয়। এটি গেল একেবারেই প্রাথমিক কথা। তারপরে বর্ণের পরে আসে শব্দ। শব্দগুলোও কিন্তু আমি যত বেশি শব্দ বলবো, এখন শব্দ বাড়ানোর, শব্দ ভান্ডার, একটা শিশুর শব্দ ভান্ডার বাড়ানোর কৌশল কি? এটির জন্য আমি বলবো যে একটি খুব ভালো কৌশল হলো বেড টাইম স্টোরি। আমরা আমাদের শৈশবেও আমাদের নানি দাদিরা, এখন তো আসলে আমরা অনেক নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই মোটামুটি আলাদা আলাদা ছোট্ট ছোট্ট কামরার মধ্যে থাকি, একটা ফ্ল্যাটের মধ্যে থাকি। এখন আর সেই একান্নবর্তী পরিবার, সবাই মিলে যৌথ পরিবার, এখন একান্নবর্তী পরিবার, যৌথ পরিবারটির ওই ওই দেখাটি আর মেলে না। তো পরিবারের অনেকের কাছ থেকে আমাদের ওই শেখার ওই অপরচুনিটিটাও কিন্তু আমাদের নষ্টই হয়ে গিয়েছে। তো এই জন্য মা বাবার সাথে যখন সন্তানেরা থাকে, তখন অনেকেই মনে করেন যে সন্তানের এত প্রশ্নের জবাব দেবো কেন, এত এত প্রশ্ন করে, এত প্রশ্ন করে, বিরক্ত হয়ে যায় আমরা মাঝে মধ্যে। কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়েও কিন্তু শিশুদের অনেক শব্দের গঠন হয়, নতুন নতুন শব্দ শেখে। এবং আমি যখন একটা গল্প বলি, যেটি বলছিলাম বেড টাইম স্টোরি, রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার মনে পড়ে যে আমার মা গল্প বলতেন, আমি মার কাছে প্রতি রাতে ময়না ধরতাম। আমার সন্তানদেরকেও দেখি মায়ের কাছে গল্প না শুনে তারা ঘুমোবে না, এটা মানে তাদের একটা একেবারে। এবং আমার সাথেও বায়না ধরে, আমার সাথে খুব বেশি করতে পারে না, কিন্তু মার সাথে বায়নায় মোটামুটি তারা জিতে যায় এবং মার কাছে কিন্তু গল্প শোনে। এবং এই গল্পটি শোনাটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের আর্লি লিটারেসির জন্য, যখন শিশু পড়তে শেখে, যখন এই শব্দগুলো শেখে, এই শব্দগুলো শোনে, নতুন করে শব্দগুলোর ব্যাখ্যা শুনে, অর্থ বুঝতে চায়, এবং তখন কিন্তু তার মধ্যে একটা প্রবণতা গড়ে ওঠে যে আমি ঠিক আছে, শব্দটি তাহলে আমি বানান করে পড়বো, শব্দটি আমি নিজে বানান করে লিখবো। এই যে বিষয়, এই যে একটা আকুতি, এটি কিন্তু একটা লিটারেসির জন্য যে একটা অ্যাকুইজিশন তৈরি হচ্ছে, অর্থাৎ সে ওই দক্ষতাটি অর্জন করতে পারছে। তো আমি বলবো যে আমাদের অভিভাবকদের এখানেও একটা বড় রোল আছে শিশুদের পড়তে শেখায় সাহায্য করার জন্য। স্কুলের পাশাপাশি এটি শুধুমাত্র শিক্ষকের একক দায়িত্ব হতে পারে না। এই জন্য আমি সবাইকে আমি বিশেষভাবে উৎসাহিত করতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের সাথে প্রচুর গল্প বলুন, প্রচুর কথা বলুন, প্রচুর তাদের মতামত, তাদের অভিজ্ঞতা জানতে চান। কেমন আজকের দিনটি কেমন কাটলো, দিন শেষে একবার ছোট্ট করে জানতে চাইতে পারেন কেমন কাটলো, কি ভালো লাগলো আজকে সারাদিনে, কোনটি একটু খারাপ লাগলো, কেন ভালো লাগলো, কেন খারাপ লাগলো, এই ধরনের। বা স্কুলে যখন স্কুল আবার হবে, শুরু হবে, তখন আবার কিন্তু আমরা স্কুলের সময়ও কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন করতে পারি। এবং এই প্রশ্নটি শিশুকে কিন্তু ভাবতে শেখায়, শিশুকে কথা বলতে শেখায়, শিশুকে নিজেকে উপস্থাপন করার যে যোগ্যতা, সেই যোগ্যতাটি শিশু অর্জন করে। তারপরে আমি যদি বলি, আমাদের বর্ণ শেখা গেল, আমাদের শব্দ ভান্ডার গেল, এবং আমি যেটিকে জোর দিচ্ছিলাম যে আমাদের
বাংলা ভাষা শেখাটা কিন্তু খুব সহজ না, বা বাংলা ভাষায় পড়তে শেখাটাও কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এটির মধ্যে স্বরচিহ্ন একদম। আছে, এটির মধ্যে যুক্ত বর্ণ রয়েছে। বিশেষত আমাদের শিশুরা, এখন তো ইংলিশ মিডিয়ামের শিশুরা, বাংলার পড়ালেখা একটু কম করতে হয়, একটি মাত্র তাদের পাঠ্যপুস্তক। তো এই জন্য আমাদের বাংলায় দেখা যাচ্ছে যে তারা হয়তো বা নির্দিষ্ট কিছু শব্দের মধ্যেই ঘোরাফেরা করছে, বাইরে যেতে পারছে না। বিশেষত যুক্ত বর্ণ এলেই তো তারা একদম ওই শব্দটাকে বাদ দিয়ে তারা একটা বাক্য পড়বার চেষ্টা করে, তার যার কোনো অর্থ তারা তৈরি করতে পারে না। তো আমাদের কিন্তু এটিও একটি বড় দায়িত্ব, যে যুক্ত বর্ণগুলো যখনই আসছে, এবং এটাই কিন্তু আমাদের ফনিমিক অ্যাওয়ারনেস, অর্থাৎ ধ্বনির সচেতনতা। আমি বর্ণ জানি, কিন্তু আমার ওইটার ধ্বনির সম্পর্কে কোনো মানে ধারণা নেই। আমি আওয়াজ কি হচ্ছে ওই বর্ণটা দিয়ে, এবং ওই বর্ণের সাথে স্বরচিহ্ন যোগ করলে কি ধরনের আওয়াজ হচ্ছে সেটি আমি জানি। তখন কিন্তু আমি আসলে ওই শব্দটা আমার কাছে অর্থহীন হয়ে যায়, বা আমি শব্দ ভান্ডার আছে কিন্তু আমি শব্দটিকে তখন বানান করতে পারবো। এই জন্য আমাদের শিশুদের যখন আমি পড়তে শেখাচ্ছি, তখন আমাদের কিন্তু ধারাবাহিক ভাবেই যেতে হবে, অর্থাৎ এখানে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা যদি আমাদের পারস্পরিক ভাবে প্যারালালি আমি যদি শেখাতে পারি শিশুদেরকে ঘরে, এবং তারপরে সে যখন স্কুলে যাচ্ছে তখন সেটার আরো যে রুলস আছে সেই রুলস গুলো আর একটু ভালো করে শিখলো, এটা শেখাতে পারলে তখন কিন্তু তাদের শব্দ ভান্ডার বা শব্দ রাজ্যে তারা খুব সুন্দরভাবে বিচরণ করতে পারবে। এবং তখন যখন তাদের এই তিনটি জ্ঞান থাকছে, এই তিনটি দক্ষতা থাকছে, তখন কিন্তু তারা সাবলীল ভাবে পড়ার ওই দক্ষতাটাই অর্জন করে। এবং আমি বলি যে শুধু সাবলীল ভাবে দক্ষতা অর্জন করলেই হবে না, এটির কিন্তু আমি যা পড়ছি আমাকে পড়ে সেটাকে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, আমাকে ওইটার সাথে আমার বাস্তব জীবনের একটা মিল করতে হবে, তবেই কিন্তু আমার পড়াটা মানে সুসম্পন্ন হবে, না হলে আমার পড়াটাও কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, আমি আমি একটা উদাহরণ দিই, এটিকে অন্যভাবে নেবেন না কেউ। ধরুন আমাদের যারা মুসলিম ধর্মে যারা মানে প্র্যাকটিস করেন, তারা তাদের জন্য তাদের হাফেজ হাফেজ যারা কোরআন শরীফকে ধারণ করেন, মাথায় ধারণ করেন, তারা কিন্তু একটা পর্যায় পর্যন্ত ওই কোরআন শরীফটাকে শুধু অনর্গল ভাবে পড়তেই শেখে। তাদের কিন্তু ওটাই মূল দক্ষতা। তারা একেবারে দাড়ি কমা বা ওখানকার যে আকারিকার বা স্বরচিহ্নের যে ব্যাপারটি রয়েছে, জের জবর পেশ, এগুলো সহ কিন্তু তারা কিন্তু অনর্গল ভাবে পড়তে শিখেছে। তার মানে কি, তারা সাবলীলতা অর্জন করে। তারপরে একটা পর্যায়ে গিয়ে কিন্তু তাদের মধ্যে এই জ্ঞানটাও আসে যে না, আমি যে এই পবিত্র ধর্মগ্রন্থটি এত সুন্দর করে পড়তে পেরেছি, আমার মাথায় রেখেছি, আমি এটা অনর্গল ভাবে এখন আগে দেখে পড়তে পারতাম, এখন না দেখে পড়তে পারছি, কিন্তু এটির অর্থ জানা দরকার, তাই না? এটাও কিন্তু মানুষের একটা উপলব্ধি হয় পরবর্তীতে। ঠিক একই ভাবে আমাদের শিশুরাও যদি তাদের সামনে এরকম কিছু পাঠ্য বিষয় বা এমন বিষয়বস্তু নিয়ে আসা হয়, সে যদি পড়তে না পারে, সে যদি ওটার অর্থ বুঝতে না পারে, আপনি চিন্তা করেন আমরা কিন্তু সারা জীবন মনে করি যে সে পরীক্ষা ভালো করছে না, তার একটাই বড় কারণ, আমি তাকে স্বনির্ভর পড়ুয়া হিসাবে তৈরি করতে পারিনি। তাকে আমি সাবলীল পড়ুয়া হিসাবে হয়তো তৈরি করতে পেরেছি, কিন্তু স্বনির্ভর অর্থাৎ সে বুঝে পড়ার ওই দক্ষতাটি অর্জন করতে পারেনি। এই জন্য আমাদের মা বাবাদের কিন্তু এটিও দায়িত্ব, যখন সে একটি বিষয়বস্তু পড়ছে, সেটির শুধু ওই মানে পাঠ্য বিষয়ের মধ্যে কেন্দ্র করে পরীক্ষা পাশের জন্য যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে এগুলোকে লেখা, এটির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। ওই বিষয়ে আমার সন্তানকে আমি আরো কি করে তার জ্ঞানটার বিচরণটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি, তার ওই পরিধিটা আর একটু বাড়াতে পারি, সেই সংক্রান্ত আমি কি করে আরো বাড়তি প্রশ্ন করতে পারি। আমি ধরুন আমি আমি যদি বলি, আমার পাঠ্য বইয়ের মধ্যে একটা লেখা আছে যে আচ্ছা জবা ফুলের রং কি, হ্যাঁ, জবা ফুলের রং হয়তো লাল লেখা আছে বইয়ে, শিশুকে কি আমি শুধু লালই শেখাবো? সেখানে আমার অভিভাবক হিসাবেও কিন্তু করণীয় আছে। তুমি কি জানো যে লাল জবা ফুল আরো অন্য রঙের জবা ফুলও হতে পারে? তুমি কি দেখেছো কোথাও? হ্যাঁ, হতে পারে। তখন হয়তো বা সে সরাসরি দেখতে চাইতে পারে যে ঠিক আছে আমাকে দেখাও। এখন নানান ভাবে আমরা সেগুলো হয়তো সশরীরে গিয়ে আমি ওখানে জবা ফুলের কালার দেখালাম, সাদা কালারের জবা ফুল আছে বা আমার গোলাপি কালারের জবা ফুল আছে। তো এই যে বিষয়টি, আমি আমি আমার বিমূর্ত পাঠ্য বিষয়কে আমার বাস্তব জীবনের সাথে কি করে কানেক্ট করছি, সম্পর্কিত করছি, এটাতে কিন্তু আমাদের অভিভাবকদেরও একটি রোল আছে, এবং এটি ভুলে গেলে চলবে না। এখন স্কুল নেই, এই জন্য 24 ঘন্টাই শিশু আমার সাথে রয়েছে, কিন্তু স্কুল খুললে হয়তো শিশু সর্বোচ্চ কত 3 ঘন্টা থেকে 6 ঘন্টা হয়তো স্কুলে থাকছে, বাকি সময়টাও কিন্তু আমার সাথে থাকছে। এই জন্য আমাকে চিন্তা করতে হবে, আমি যদি সারাক্ষণ বলি পড়ো পড়ো পড়ো, বই নিয়ে বসো, এটি নয়। আমাকে দেখাতে হবে যে তার ভিতরে কি করে কৌতূহল তৈরি করতে হয়, কি করে তার জানার ইচ্ছাটা, অনুসন্ধিৎসু মন, সেই মনটাকে কি করে আরেকটু মানে জাগিয়ে দিতে হয়।